স্বাগতম ভয়ের ডায়েরিতে। এই চ্যানেলে আমরা তুলে ধরছি সেই সব কাহিনী যা মানুষের জীবনে সত্যি ঘটে গেছে, যেগুলো সময়ের গহ্বরে হারিয়ে গেলেও রয়ে গেছে স্মৃতিতে, দেয়ালের ফাঁকে, বাতাসের শব্দে। রাত এটা কেবল একটি সময় নয়, এটা এক একটি গল্পের জন্মদাতা, এক একটি ছায়ার, এক একটি অতৃপ্ত আত্মার, আর কখনো কখনো এক অজানা শক্তির প্রতিচ্ছবি। আপনি যখন আলো নিভিয়ে ঘুমোতে যান, ঠিক তখনই কে জানে কার ছায়া নেমে আসে আপনার মাথার পাশে। আমাদের প্রতিটি পর্বে থাকছে এমন সব সত্য ঘটনা যা শোনা মাত্রই আপনি উপলব্ধি করবেন ভয় শুধু সিনেমার পর্দায় নয়, ভয় বাস্তবের মাঝেও নিঃশব্দে হাঁটে। আর যদি কখনো আপনি কিংবা আপনার পরিচিত কেউ জীবনে এমন কোনো ভয়ঙ্কর বা রহস্যময় অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়ে থাকেন যা হৃদয়কে থমকে দেয়, নিঃশ্বাস আটকে যায়, তবে সেই কাহিনী পাঠিয়ে দিন আমাদের ইমেল বা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ঠিকানায়। আপনার পাঠানো কাহিনী আমরা পড়ব, শুনব আর যথাযথ সম্মান ও গোপনীয়তা বজায় রেখে উপস্থাপন করব এই চ্যানেলে। এই চ্যানেলে আপনি পাবেন সত্য ঘটনা অবলম্বনে তৈরি ভয়ঙ্কর গল্প, অতিপ্রাকৃত রহস্য, ভূতের অভিজ্ঞতা, হারিয়ে যাওয়া পুরনো কাহিনীর আধুনিক রূপান্তর, দর্শকদের পাঠানো সত্যি অভিজ্ঞতার উপস্থাপন, আর এমন আরও গা ছমছমে সত্যি অভিজ্ঞতা জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। নতুন ভিডিও এলেই আপনি পাবেন তার আপডেট আর হারিয়ে যাবেন ভয়ের এক নতুন অধ্যায়ে। ভয়ের ডায়েরি, যেখানে গল্প নয়, বাস্তবতাই সবচেয়ে ভয়ঙ্কর। আজকের ঘটনাটি খুবই চমৎকার। আমাদের এই ভিডিওটি আমরা যে ঘটনা দ্বারা শুরু করতে যাচ্ছি, যেটি আমাদেরকে পাঠিয়েছেন আয়েশা আপু। তিনি লিখেছেন, আমি আয়েশা, কোনো একটি জেলার ছোট্ট এক গ্রামে আমার বিয়ে হয়। আমি ইচ্ছে করেই বলছি না সেই জেলার নাম। বিয়ে হয়ে এই বাড়িতে পা রাখলাম। আত্মীয় স্বজন এবং অনেক শোরগোলের মধ্যে আমি খেয়াল করলাম একটা ছোট্ট বিড়াল ছানা আমার পায়ের কাছে এসে বসে আছে। ছোট থেকেই বিড়ালের প্রতি আমার খুব মায়া ছিল। ছোট বাচ্চার মতো আদর করি আমি বিড়াল। আমার ইচ্ছে করছিল ওকে উঠিয়ে কোলে নিতে, কিন্তু নতুন বউ হয়ে মাত্র শ্বশুর বাড়িতে পা রাখলাম, তাই চাইতেও পারিনি। লোকজনের প্রশ্নের জবাব দিতে দিতে ছানাটা কোথায় যেন হারিয়ে গেল। আমি তা খেয়াল করিনি। এরপর কয়েকদিন তাকে দেখতেও পাইনি। এক প্রকার ভুলেই গিয়েছিলাম তার কথা। বেশ 7-8 দিন পরে আবার আসে বিড়াল ছানাটা, কালো সাদা বর্ণের, খুব সুন্দর দেখতে। আমি সবার সাথে রাতে খেতে বসেছি। বিড়ালটা এক লাফ দিয়ে আমার কোলের উপর ওঠে। আমার বড় জায়ের 4-5 বছরের ছেলেটা ভয়ে চিৎকার করে ওঠে তা দেখে। তারপর ওরা টানা হিঁচড়া করে বিড়ালটিকে নিয়ে যায় এবং বাইরে ফেলে দেয়, যেটা দেখে আমার চোখে প্রায় পানি চলে এসেছে। খাওয়া দাওয়া শেষ করে এটো বাসন নিয়ে আমি আর যা পুকুর পাড়ে ধুতে গেলাম। রাত 9টা হবে তখন। আমি আলো জ্বেলে দাঁড়িয়ে আছি আর আমার যা বাসনগুলো পরিষ্কার করছে। কোথা থেকে যেন আবারও এলো বিড়ালটা। এবার আমি স্নেহের সাথে কোলে তুলে নিলাম। ও যেন আমার বুকের সাথে মিশে গেছে। তা দেখে আমার যা বলল, কোথা থেকে যে আসলো কে জানে, এরা প্রচুর পরিমাণ ঘর নোংরা করে। বোন, এটাকে ফেলে দাও তো, না হলে শাশুড়ি আবার চিল্লাচিল্লি করবে। দেখলাম আমার জায়ের কথাগুলো শেষ হতে না হতেই বিড়ালটি ভয়ঙ্কর রকমের গর্জন করে তার হাতে আঁচড় কাটল। বিড়ালের চোখগুলো লাল এবং সবুজ হয়ে উঠেছে। আমার জায়ের হাত থেকে থালাগুলো ঝনঝন শব্দে পড়ে গেল। ক্রমশ বড় রূপ ধারণ করতে লাগলো বিড়ালটি। আমার যা জোরে চিৎকার করে শাশুড়িকে ডেকে উঠল। সাথে সাথে সবাই ছুটে এলো। এরই মধ্যে বিড়ালটিও উধাও হয়ে গেল কোথায় যেন। আমাদের কথা কেউ বিশ্বাসই করল না, কিন্তু জায়ের হাতে সেই বিড়ালের আঁচড়ের দাগ ছিল। এরপর আমার যা 7-8 দিনের মতো জ্বরে ছিল। সে কখনো বিড়াল নিয়ে আর কিছু বলার সাহস দেখায়নি। একদিন ভোর 4টার দিকে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। ভাবলাম ভাসুর আর বরের তো 7টার মধ্যে ভাত লাগে, উঠে ভাত বসাই। চুলার কাছে গিয়ে দেখি সেই বিড়াল ছানাটা। একই দেখছি আমি, বিড়ালটা তো ঠিকই আছে। তাহলে আমরা কি সেদিন ভুল দেখেছিলাম যে বিড়ালটি বড় হয়ে গিয়েছিল? এসব ভাবতেই আমার গায়ে কাটা দিয়ে উঠল। বিড়ালটা আমার শাড়ি ধরে টানছে। আমি আবার কোলে নিলাম ওকে, আদর করলাম, ওর একটা নামও ঠিক করলাম, পুষি। তারপর আমি রান্না করতে গিয়ে দেখি অটোমেটিক রান্না হয়ে যাচ্ছে। বিড়ালটি চুপচাপ বসে আছে। 4:30টার দিকেই রান্না শেষ হয়ে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে দেখলাম সব কিছু। সবাই উঠে বলাবলি করছিল, তুমি কি সারা রাত ধরে না ঘুমিয়ে এগুলো রান্না করেছো? আমি বললাম, না, আমি 4টার দিকে উঠেছি। শাশুড়ি হাসতে হাসতে বলল, এগুলো এত তাড়াতাড়ি তাহলে কিভাবে রান্না হলো? মনে হয় চাঁদনি রাতে তুমি উঠে সকাল মনে করেছো। তবে ভালোই হবে আজ খাওয়াটা। সবাই হাসাহাসি করলো খেতে বসে। আমি বিড়াল ছানাটিকে ডাকলাম, পুষি, ও পুষি। অমনি বিড়ালটা লাফ মেরে আমার কোলে এলো। ওকে ভাত দিলাম আলাদা প্লেটে। ঘরের মেঝেতে ও খেলো।
সবাই খুব রাগ দেখাতে লাগলো বিড়ালটিকে দেখে। আমি হাসছিলাম। এরপর থেকে যখন আমি কোনো কাজ করতাম তখনই খুব তাড়াতাড়ি সব হয়ে যেত। আমি এটা নিয়ে তলিয়ে কখনো ভাবিনি। এক রাতে ওয়াশরুমে যাব বলে বাইরে বের হলাম। পুকুর ঘাটে চোখ পড়তেই আমি শিহরিত হয়ে গেলাম। কিছু একটা ঘাটের কাছে বসে পুকুর থেকে মাছ তুলছে আর খাচ্ছে। আমি তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখতে লাগলাম বিরাট লম্বা কোনো মানুষ, চোখ দিয়ে মনে হয় রক্ত পড়ছে। তার মাথা সে খুলে হাতে নিয়ে বলের মতো খেলছে, আবার একটা মাছ খাচ্ছে। আমি ওসব দেখে ওখানে জ্ঞান হারালাম। সকালে যখন আমি উঠলাম দেখি পুকুর ঘাটে শুয়ে আছি। রাতে আমি যা দেখেছি তা কাউকে বলার মতো সাহসও হয়নি আমার। এরপর আমি 2 দিন জ্বরে পড়েছিলাম। তারপর থেকে বিড়ালটিকে আর কখনোই দেখতে পাইনি। এভাবে 1 দিন 2 দিন করতে করতে 2 বছর পার হয়ে গেল বিয়ের বয়স। আমি 8 মাসের অন্তঃসত্ত্বা এখন। হঠাৎ একদিন রাতে বমি আসার জন্য বাইরে ছুটে যাই। দেখি সেই বিড়াল ছানাটা, কিন্তু একই দেখছি আমি। 2 বছরে তার কোনো পরিবর্তন নেই। তার তো এতদিন বড় হয়ে যাওয়ার কথা। আমার দিকে তাকিয়ে আছে বিড়ালটি। আবারও লাফ দিয়ে সে আমার কোলে উঠে আসলো। কি যেন মায়া দেখলাম বিড়ালটার চোখ আর মুখে। বুকের মধ্যে জড়িয়ে আদর করলাম। বললাম, ইস, কতদিন পর দেখলাম তোকে, কই ছিলি তুই? তোকে কত খুঁজেছি আমি। এভাবে বলে চুমো খাচ্ছিলাম বিড়ালটাকে। বিড়ালটি অনেক সময় ধরে আমার দিকে মায়া ভাব নিয়ে তাকিয়ে রইল। আমি খেয়াল করলাম ওর পিঠে বাদামি রঙের একটা দাগ। আগে অবশ্য খেয়াল করিনি আমি। ভাবলাম হয়তো কেউ মেরেছে। বিড়ালটা এবার অস্বাভাবিকভাবে আমার মুখে ও বুকে চুমু দিতে লাগলো। তারপর সে পুকুর ঘাটে গিয়ে আবার বড় রূপ আকৃতি ধারণ করলো। আমি আমার পেটের সন্তানের কথা চিন্তা করে মনকে বুঝিয়ে ঘরে চলে আসলাম। এসে খাটের উপর অজ্ঞান হয়ে গেলাম। ভোরে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম তোমার ভালোবাসার জন্য আমি মুক্তি পেয়েছি। আমি বিড়াল রূপে অভিশপ্ত ছিলাম। তুমি আমাকে দেখে ভয় পাওনি, মায়ের মতো আদর দিয়েছ, তাই আমার পাপের বোঝা শেষ হলো। বিড়াল রূপে আমি তো তোমাকেই মা হিসাবে মেনেছি। আমি পাশের গ্রামের ইমামদের বাড়িতে লোহার খাঁচায় বন্দি ছিলাম। তারপর ইমামের বিয়ে হয়ে গেলে ওরা আমাকে খাঁচা থেকে বের করে দেয়। আমি ছুটে তোমার কাছে চলে আসি, কারণ অভিশপ্ত বিড়াল রূপে আমি যদি আমার শক্তি ব্যবহার করতাম তাহলে আরও 1 বছর আমাকে বিড়াল রূপে থাকতে হতো। এগুলো স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে যায়। আমার প্রসব ব্যথা শুরু হয়। আমাকে নিয়ে হসপিটালে যাওয়া হয়। আমার ফুটফুটে একটা কন্যা সন্তান হয়, কিন্তু আমি ওকে কোলে নিয়ে দেখতে পাই ওর পিঠে বিড়ালটার মতো দাগ। তারপর মনে পড়ে স্বপ্নের কথা। তাহলে কি বিড়ালটা অভিশপ্ত জীবন শেষ করে আমার কোলে মেয়ে রূপে এলো? এসব ভাবছিলাম আমি। তারপর আমি আমার সন্তানকে বুকে জড়িয়ে নেই। আমার বাচ্চাটাও বিড়ালটার মতো আমার বুকে মুখে চুমু দিতে থাকে। একদিনের বাচ্চার এমন আচরণে আমি শিহরিত হয়ে যাই। বুঝতে বাকি রইল না বিড়ালটা পাপ মুক্ত হলো। আদর করে আমি আমার মেয়ের নাম রাখলাম রূপমেনি। সবাই এই নামটাই পছন্দ করলো। আজ আমার মেয়ের বয়স 12 বছর। তার 1 দিন বয়সে ওই অদ্ভুত আচরণটি দেখেছিলাম। আর কখনো সে এমন অদ্ভুত আচরণ করেনি। হয়তো সে বুঝিয়ে দিয়েছে সে পাপ মুক্ত হয়েছে। পৃথিবীর আনাচে কানাচে কতই না ঘটনা ঘটে, কত গল্প লুকিয়ে আছে। কিছু গল্প আমাদের জানা, কিছু আমাদের অজানা। কিছু গল্প আমাদের আগে থেকে শোনা কোনো ঘটনার সাথে মিলে যায়, আবার কিছু ঘটনা আমাদের বারবার শুনতে ভালো লাগে। সবকিছু মিলিয়ে আপনারা আমাদের কাছে যেসব ঘটনা পাঠান আমরা সেই গল্পগুলোই পাঠকদের উদ্দেশ্যে পড়ে শোনাই। শুরু করছি পরবর্তী ঘটনা। আমাদের ভয়ের ডায়েরিতে একজন লিসেনারের জীবনের সাথে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা দিয়ে। তার আগে রাব্বি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার জীবনের এই কাহিনীটি জানানোর জন্য। শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আমি মোহাম্মদ রাব্বি সরকার। গ্রামের বাড়ি কুমিল্লা, কিন্তু আমি থাকি ঢাকার মিরপুরে। ভুল ত্রুটি ক্ষমা করে যেভাবে লেখা আছে সেভাবেই পড়বেন আশা রাখি। তো আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ঘটনায়। অল্প বয়সে যে আল্লাহ আমার জীবনকে এত পরীক্ষায় দাঁড় করিয়ে রেখেছে সেটা আমার ধারণায় ছিল না। একবার আমি ব্ল্যাক ম্যাজিকের শিকার হই এবং সেই কারণে আমি ঢাকা থেকে গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেই। কারণ গ্রামে আমার একটি দাদু ছিল, যিনি ছিলেন অত্র এলাকার খুব নামকরা একজন কবিরাজ। আমি সাধারণত রাতের বেলা ট্রাভেল করতে পছন্দ করি, যার কারণে আমি প্রায় সন্ধ্যা 7টা বা তার আশেপাশে একটা সময় মিরপুর থেকে রওনা দেই কুমিল্লার উদ্দেশ্যে। টিকাটুলি থেকে বাসে উঠে আমি একটা সময় ঘুমিয়ে যাই, কিন্তু হঠাৎ একটা সময় আমার ঘুম ভেঙে যায় এবং দেখি সামনে একটা গাড়ি খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে সেখানে আমি অনেকটা সময় আটকে থাকি। যাই হোক, একটা সময় আমি আমার গন্তব্যে নেমে যাই। তখন রাত 1টার বেশি, আর এত রাতে গ্রামের বাজারে কোনো গাড়ি পাবো না এটাই স্বাভাবিক। আমিও হাঁটতে শুরু করলাম। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে পশ্চিম দিকে প্রায় 2 কিলোমিটার পশ্চিমে গিয়ে আবার উত্তরে প্রায় 3.5 কিলোমিটার যেতে হবে। আমি যখন উত্তর দিকের রাস্তাটার কাছাকাছি তখন দেখি রাস্তার দক্ষিণ পাশ থেকে সাদা পাঞ্জাবি পরে এক লোক আমার দিকে এগিয়ে আসছে। যদিও আমি ভয় পাইনি, কিন্তু ভাবতে লাগলাম যে এত রাতে কেউ নেই। ইতিমধ্যেই সে রাস্তায় উঠে এসেছে এবং আমাকে জিজ্ঞেস করছে, এই কে তুমি, এত রাতে কোথা থেকে আসলা? আমি তখন বুঝতে পারি যে এটা আর কেউ না, এটাই আমার সেই কবিরাজ দাদু।
যেহেতু আমি জানি সে একজন কবিরাজ, তাই আমি আর ৯-৬ না ভেবে ওনাকে আমার পরিচয় দিয়ে দুজনে একসাথে হাঁটতে শুরু করি। কিন্তু উনি আমাকে বলে যে, দাদু তুমি সামনে থাকো, আমি আছি তোমার পেছনে, আর পেছনের দিকে তাকাইও না। আমি ভাবলাম যে হয়তো কোনো রোগী দেখতে আসছিল এদিকে, আর আমি যেহেতু ছোট থেকে জানি বা দেখছি উনি জিন বা এ ধরনের অ্যান্টেনা নিয়ে কাজ করে, তাই আমি আর কিছু ভাবলাম না যে কেন আমাকে পেছনে তাকাতে বারণ করলো। হাঁটতে হাঁটতে প্রায় বাড়ির কাছেই চলে এসেছি। এখানে 3 রাস্তার একটি মোড় আছে, যার প্রথম রাস্তাটা দিয়ে মাত্র আসলাম। দ্বিতীয় রাস্তাটা দিয়ে গেলে মাত্র 1 মিনিট দূরত্বে আমার বাড়ি, 3-4 মিনিট দূরত্বে দাদুর বাড়ি, এবং তৃতীয় রাস্তাটা রাস্তা বললেও হয় না। গ্রামের বাড়িতে হাঁটার রাস্তা কমাতে সবাই বাড়ির ভেতর দিয়ে চলাফেরা করে, তেমনি বাড়ির ভেতর দিয়ে গেলে 2 মিনিট লাগে দাদুর বাড়িতে যেতে। তো ওই দিন রাস্তার মোড়ে এসে দাদু আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি একা যেতে পারবে নাকি আমি ঘরে পৌঁছে দিয়ে আসবো? আমি বললাম, না দাদু, সমস্যা নেই, আমি যেতে পারবো। তখন রাত প্রায় 3:30টার মতো বাজে। বাড়িতে গিয়ে আম্মাকে ডাক দেই। ঘরে ঢুকে ফ্রেশ হয়ে আমি সব বলি আম্মাকে। আম্মা বললেন, স্টেশন থেকে একা আসলি, ভয় পেয়েছিস নাকি? আমি বললাম, আম্মা আমি তো একা আসি নাই, আমি ওই দাদুর সাথে এসেছি। আমি জানি না যে কেন আমার আম্মা তখন একটু মুচকি হাসি হাসলো। তখন আমি আর দেরি না করে আমার বন্ধুর বাড়িতে চলে যাই, ওর সাথে ঘুমাতে। এখানে একটা কথা বলে রাখি, আমার বন্ধুর বাড়ি আর সেই দাদুর বাড়ি পাশাপাশি। তো আমি বন্ধুর ঘরে গিয়ে তাকে ঘুম থেকে ডেকে তুলি এবং তার সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকি। একটা সময় সে আমাকে বলে যে আমাদের কবরস্থানে নাকি মাঝে মাঝে সেই দাদুকে দেখা যায়। আমি একটু মজা করে বললাম যে দাদু তো জিনদের সাথে সংযুক্ত, হয়তো তাদের সাথে আড্ডা দিতে যায়। তখন সে আমাকে যে কথা বলে, ভাই বিশ্বাস করেন আমি এমনটা জীবনেও আশা করিনি। সে বলে আমার সেই দাদু নাকি অনেকদিন আগেই মারা গেছে। এটা শুনে আমি সাথে সাথেই দৌড়ে আমার ঘরে চলে যাই। আমার বন্ধু আমার সাথে সাথে আসে। আমি যখন ঘরের কোনায়, তখন শুনি ঘরে কে যেন কথা বলছে। আমি দাঁড়িয়ে একটু শোনার চেষ্টা করি। একটা সময় আমি বুঝতে পারি এটা আমার একটা কাকা কথা বলছে। আমি যতটুকু শুনতে পেরেছি তা কিছুটা এমন, আপনার ছেলের পিছনে দেখলাম কবিরাজ কাকা যাচ্ছে, আপনার ছেলে কি বাড়ি আসছে নাকি আমি ভুল দেখলাম? এমন সময় আমি ঘরে ঢুকি এবং আম্মাকে জিজ্ঞেস করি যে সাব্বির এসব কি বলছে, দাদু নাকি মারা গেছেন? বলে রাখি আমার বন্ধুর নাম সাব্বির। আম্মু তখন মুচকি হাসতে হাসতে বলল, তুই তো রাগ করে চলে গেলি, এরপর থেকে আর কোনো যোগাযোগ করলি না, তাই তো তোকে বলতে পারিনি। আরেকটা কথা বলি, শেষবার যখন বাড়িতে এসেছিলাম তখন কোনো একটা কারণে আমি বাড়ি থেকে রাগারাগি করে ঢাকা চলে যাই এবং দীর্ঘদিন কারো সাথেই যোগাযোগ করিনি। তখন আমি আম্মাকে জিজ্ঞেস করলাম, তাহলে আমি এতটা পথ কার সাথে আসলাম? তখন আম্মা বললেন, তোর দাদু তোকে অনেক আদর করত, তাই হয়তো তোকে পাহারা দিয়ে বাড়িতে নিয়ে এসেছে। একটা কথা বলতে ভুলে গেছি, আমার সেই কাকার মাছ ধরার অভ্যাস রয়েছে, তাই তো সে রাস্তার পাশে কোথাও মাছ ধরছিল। তখনই সে আমাকে আর পেছনে দাদুর আত্মাকে দেখতে পায়। আর আমি আরও ভয় পাই এটা ভেবে যে আমি বাড়িতে আসছিলাম মূলত ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়ে, সেই দাদুর কাছেই আমার সমস্যার সমাধানের আশায়। কিন্তু বাড়িতে এসে শুনি দাদু মারা গেছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে এখন আমি কি করব, কার কাছে যাব, কোথায় পাবো এই সমস্যার সমাধান। আমার আম্মাও টুকটাক দোয়া কালাম জানতো, আমার সেই দাদুই শিখিয়েছে আম্মাকে। তো ভাই, এই ঘটনাটি কতটা ভয়ের জানি না, কিন্তু এটা আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। যেহেতু এটা অন্য একটা ঘটনার ভেতরের অংশ, তাই ঘটনাটা এখানেই শেষ করলাম। সময় পেলে ব্ল্যাক ম্যাজিকের গল্পটি লিখে পাঠাবো। দোয়া করি ভয়ের ডায়েরি অনেক দূর এগিয়ে যাক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। শুরু করছি পরবর্তী ঘটনা। মস্কো সিটি হসপিটালে গতকাল রাতে একটি 2 মাথা বিশিষ্ট বাচ্চার জন্ম হয়। শুধু তাই নয়, এই বাচ্চাটির 2টি মাথা 2 রকম, মানে একটি মাথা ছেলের আর অন্য মাথাটি মেয়ের। আশ্চর্যের বিষয় হচ্ছে বাচ্চাটির বডিও 2 ভাগে বিভক্ত। বাচ্চাটিকে দেখে মনে হয় একটি ছেলে ও একটি মেয়ে পরস্পরের সাথে আড়াআড়িভাবে মিশে আছে। এক হাতের আঙুল অন্য হাতের আঙুলের খাঁজে ঢোকালে যেমনটা লাগে ঠিক তেমন। বাচ্চাটির গায়ের রং বেশ ফর্সা ও নরম তুলতুলে। এই অদ্ভুত বাচ্চাটিকে দেখে অপারেশন থিয়েটারেই 2জন ডাক্তার জ্ঞান হারায়। ডাক্তার শাম্মী যথেষ্ট সাহসী একজন গাইনি বিশেষজ্ঞ। বেশ দক্ষতার সাথেই তিনি অপারেশনের কাজ সম্পন্ন করেন। বাচ্চাটি যদিও স্বাভাবিক মানুষের মতো, কিন্তু তার অদ্ভুত বডির জন্য সবাই তাকে ভয় পেয়ে গিয়েছিল। ডাক্তার শাম্মী বেশ চিন্তিত। তার 15 বছরের ডাক্তার জীবনে এমন ঘটনা আর কখনো ঘটেনি। ঠিক কী কারণে বাচ্চাটির দেহের গঠন এমন হলো তা ডাক্তার শাম্মীর অজানা। ভারতের একটা প্রদেশে এমন একটা জোড়া বাচ্চা আছে, তবে তারা দুজনেই ছেলে এবং তারা বেশ সুস্থ স্বাভাবিক মানুষ, তাই ডাক্তার শাম্মী বিষয়টা নিয়ে এত ভয় পাচ্ছেন না। কিন্তু এই বাচ্চাটা আসলে একটু অন্যরকম। এসব ভাবতে ভাবতে সেদিন রাতে আর তার ঘুম হলো না। বাচ্চাটির প্রতি তার কিউরিওসিটি বেড়ে গেল। যে করেই হোক তাকে বাচ্চাটির সম্পর্কে বিস্তারিত জানতে হবে। পরদিন সকালে ডাক্তার শাম্মী হসপিটালে গিয়ে জানতে পারল যে রুমে ওই বাচ্চাটি ছিল
সে রুমের একজন সেবিকাকে সকালে অজ্ঞান অবস্থায় মেঝেতে পাওয়া যায়। প্রচণ্ড ভয়ে সেবিকাটি বাকশক্তি হারিয়েছে। শুধু বোবা নয়, ওই সেবিকাটি চিরদিনের জন্য প্যারালাইজড হয়ে গেছে। এমন ঘটনায় পুরো হাসপাতাল জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। অনেক রোগী ভয়ে পালিয়ে গেছে, কারণ গতকাল রাতে নাকি হাসপাতালে একটি অস্বাভাবিক ভৌতিক ঘটনা ঘটে। তাই সবাই ভয়ে পালাচ্ছে। ডাক্তার শাম্মী একটু ঘাবড়ে গেলেন, কিন্তু সাহস হারালেন না। তিনি ওই বাচ্চাটির কেবিনে গেলেন। যেখানে সবাই বাচ্চাটির ভয়ঙ্কর বডি দেখে ভয়ে পালাচ্ছে, সেখানে বাচ্চাটির মা তাকে পরম মমতায় আদর করছেন। মধ্যবয়স্ক একজন মহিলা, নাম আশালতা। বয়স 28 থেকে 30-এর মধ্যে হবে হয়তো। পাশের একটা ছোট্ট গ্রামে বাস করে সে। গতকাল সন্ধ্যায় একজন ভদ্রলোক তাকে এই হাসপাতালে ভর্তি করায়। সেখান থেকে এই তথ্যগুলো পাওয়া যায়। লোকটা সম্ভবত মহিলাটির হাজব্যান্ড, কিন্তু সেদিন সন্ধ্যার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। একটি চেয়ার টেনে মহিলাটির সামনে বসলো ডাক্তার শাম্মী। খুব ভালোভাবে লক্ষ্য করে মহিলাটিকে। স্বাভাবিক মানুষের মতোই তার চেহারা, চোখের নিচে কালো দাগ, চোখ দুটিও লাল হয়ে আছে। দুশ্চিন্তা ও রাত জাগার কারণে এমনটা হয়ে থাকে। নীরবতা ভেঙে ডাক্তার শাম্মী জিজ্ঞেস করলো, আপনার শরীর এখন কেমন আছে? সে কোনো জবাব দিল না। কেবল ঢ্যাপঢ্যাপ নয়নে ডাক্তার শাম্মীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। তারপর আবার আপন কাজে মনোযোগ দিলেন। ডাক্তার শাম্মী আবার জিজ্ঞেস করলেন, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি। এবার ডাক্তার শাম্মীর দিকে বেশ রাগান্বিত দৃষ্টিতে তিনি তাকালেন, যেন ডাক্তার শাম্মীর উপস্থিতিতে তিনি বিরক্ত বোধ করছেন। কোনো কথা না বলে বাচ্চাটিকে কোলে নিয়ে অন্যদিকে ঘুরে গেলেন তিনি। ডাক্তার শাম্মী হাল ছাড়ার পাত্রী নয়, তিনি এর শেষ দেখেই ছাড়বেন। আজ অনেকটা আশাহত হয়ে তিনি ফিরে আসলেন। রাতে তিনি কিছু মেডিকেল সায়েন্সের বই নিয়ে পড়লেন, তাতে এই বাচ্চাটির জন্মের কোনো কুল কিনারা পাওয়া যায় কিনা, কিন্তু কিছুই পেলেন না। অবশেষে বিরক্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। সকালে হাসপাতালে গিয়ে ডাক্তার শাম্মী দেখেন গতকালের মতো আজকেও একই ঘটনা ঘটেছে। একজন সেবিকা বাকরুদ্ধ অবস্থায় প্যারালাইজড হয়ে পড়ে আছেন। কতটা ভয় পেলে একজন মানুষ বাকশক্তি হারিয়ে প্যারালাইজড হয় তা ডাক্তার শাম্মী অনুধাবন করতে পারছেন। ভয়ে ইতিমধ্যে সকল ডাক্তার ও সেবিকারা ওই ফ্লোর ত্যাগ করেছেন। ডাক্তার শাম্মী বুঝতে পারলেন এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা নিশ্চয়ই কোনো অশুভ শক্তির কাজ। কিন্তু সে একজন ডাক্তার, বিজ্ঞানের এই যুগে এসে তিনি এসব বিশ্বাস করতে পারছেন না। প্রায় 25 বছর আগে ডাক্তার শাম্মীর বাবা এই 5 তলা বিশিষ্ট হাসপাতালটি তৈরি করেছেন। এই হাসপাতালের তত্ত্বাবধায়ক ও রক্ষণাবেক্ষণ করেন তিনি। তাই তিনি চাইলেও এই হাসপাতাল ছেড়ে যেতে পারছেন না। সেদিন রাতে ওই হাসপাতালে একটা বাচ্চা প্রসব করে। বাচ্চা ও মাকে তাদের পাশের রুমে রাখা হয়। সেদিন রাতেই ঘটে একটি ভয়ঙ্কর ঘটনা, যা দেখার জন্য ডাক্তার শাম্মী মোটেই প্রস্তুত ছিলেন না। গতরাতে সদ্য জন্ম নেওয়া এই বাচ্চাটিকে কারা যেন নির্মমভাবে হত্যা করে। শরীরের হাড় ব্যতীত বিন্দুমাত্র মাংস নেই। শরীরের সমস্ত রক্ত মাংস কেউ যেন খুবলে খুবলে খেয়ে ফেলেছে। কেবল মেঝেতে কয়েকটা হাড্ডি পড়ে আছে। ঘটনার আকস্মিকতায় সে প্রচণ্ড ভয় পেয়ে যান। বাচ্চাটিকে কি নির্মমভাবে হত্যা করা হয়েছে, আর বাচ্চাটির মা সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় ফ্যানের সাথে ঝুলে আছে। জিহ্বাটা কেটে ফেলা হয়েছে। চোখ দুটো পাওয়া যায় মেঝেতে, ব্রেস্ট দুটো খুঁজে পাওয়া যায়নি। আর নিম্নাঙ্গ এতটাই ক্ষতবিক্ষত হয়েছে যে তার অস্তিত্ব নির্ণয় করা যায়নি। এমনকি শরীরে অসংখ্য আঘাতের দাগ পাওয়া যায়। বাচ্চাটি ও তার মায়ের মৃত্যুতে ডাক্তার শাম্মী মর্মাহত। তাছাড়া পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী দেখা যায় মহিলাটি একাধিক লোক দ্বারা ধর্ষিত হয়েছে। কিন্তু যারা তাকে ধর্ষণ করেছে তারা কোনো সাধারণ মানুষ নয়, ভিন্ন কোনো প্রাণী। সন্তানকে বাঁচাতে গিয়ে হয়তো তার মায়ের এমন নির্মম মৃত্যু হয়েছে। এ পর্যায়ে ভীষণ ভেঙে পড়লেন ডাক্তার শাম্মী। বাধ্য হয়ে তিনি হাসপাতালটি বর্তমানে পরিত্যক্ত ঘোষণা করেন। হাসপাতালের সকল রোগীকে অন্যত্র ট্রান্সফার করা হয়। এবার ডাক্তার শাম্মী শতভাগ নিশ্চিত হয়ে যান যে ওই জমজঙ্গ বাচ্চাটি ও তার মা এ রহস্যের পিছনে দায়ী। তাই রহস্য উন্মোচন করতে ডাক্তার শাম্মী একজন গোয়েন্দার সাহায্য নেন। সোহেল রানা একজন সুপুরুষ, একটি গোয়েন্দা গ্রুপের প্রধান কর্মকর্তা। বয়স 35 ছুঁই ছুঁই। ডাক্তার শাম্মী সোহেল রানাকে শুরু থেকে সব ঘটনা খুলে বললেন। এই মুহূর্তে ডাক্তার শাম্মী ও সোহেল রানা বসে আছেন মিসেস আশালতার সামনে। সোহেল রানা তাকে সরাসরি প্রশ্ন করলেন, মিসেস আশালতা, আপনার সাথে কিছু কথা বলতে চাই। রানার কথা শুনে সে ভয়ার্ত চোখে তার দিকে তাকালেন। তারপর হঠাৎ চুপসে গেলেন। তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পর কারো সাথে কখনো একটি কথাও বলেননি। কেবল মাঝে মাঝে তার বাচ্চা ছেলেটার সাথে একা একাই কথা বলতো। সোহেল রানা ভারী কণ্ঠে বললেন, দেখুন মিসেস, আপনি যদি আমাদের সাথে কথা না বলেন তাহলে আমরা আপনাকে হাসপাতাল থেকে বের করে দিতে বাধ্য হব। রানার কথা শুনে তার কোলে থাকা বাচ্চা ছেলেটা তার মাকে প্রশ্ন করে, আচ্ছা আম্মু, মানুষগুলো এত খারাপ কেন? আমাদের বের করে দিলে আমরা থাকবো কোথায়? মাত্র 3 দিনের একটি বাচ্চা মুখ ফুটে কথা বলে। তার কথা শুনে যেন আকাশ থেকে পড়ল ডাক্তার শাম্মী।
বাচ্চাটার কথা শুনে গোয়েন্দা রানা অনেকটা বিস্মিত হলো। মিসেস আশালতা এবার মুখ খুললেন। দয়া করে আপনারা আমাকে কোনো প্রশ্ন করবেন না, এতে আমার সাথে আপনাদেরও বিপদ হতে পারে। আমি একটু অসুস্থ, সুস্থ হলেই হাসপাতাল ছেড়ে চলে যাব। জবাবে ডাক্তার শাম্মী বলল, দেখুন, আমরা আপনাকে সাহায্য করতে চাই। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অশুভ কোনো শক্তি দ্বারা অভিশপ্ত। আর আপনার এই জমজঙ্গ বাচ্চাটি সম্পর্কে জানতে চাই। নিশ্চয়ই এটা কোনো স্বাভাবিক বাচ্চা না। আপনি যদি আমাদের কিছু না বলেন তাহলে এভাবে প্রতিদিন অনেকগুলো মানুষের জীবন বিপন্ন হবে। অবশেষে তাদের জোরাজুরিতে মিসেস আশালতা বলতে রাজি হলেন, তবে একটা শর্ত জুড়ে দিলেন। তিনি এখন যে কথাগুলো বলবেন এজন্য হয়তো তার মৃত্যুও হতে পারে। তাই তার যদি কিছু হয়ে যায় তাহলে ডাক্তার শাম্মী যেন তার বাচ্চাটিকে মানুষ করে। ডাক্তার শাম্মী কিছু না ভেবেই তার শর্তে রাজি হয়ে গেলেন। মিসেস আশালতা কিছুক্ষণ চুপ থেকে কি যেন ভাবলেন, তারপর এক নাগারে বলতে শুরু করলেন, ঘটনাটি প্রায় 1 বছর আগের। আমার বিয়ের 8 বছর পার হয়ে গেল। যখন আমার কোনো সন্তান হয়নি তখন এ নিয়ে আমার স্বামীর সাথে সবসময় মনোমালিন্য সৃষ্টি হয়। আমার শাশুড়ি প্রতিদিন কটু কথা শোনাতো, অপয়া, অলক্ষী বলে গালি দিত। প্রথম আমার মন খারাপ হতো। পরে এসব কটু কথা শুনতে শুনতে এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেল। আমি সব সহ্য করে নিতাম। আমার প্রতিবাদ করার কোনো ভাষা ছিল না, কারণ আমি নিঃসন্তান। মা ডাক শোনার ব্যর্থতা আমার জীবনটাকে দুর্বিষহ করে তোলে। একটা সন্তানের আশায় সবসময় ব্যাকুল ছিলাম। বিভিন্ন মাজারে মানত করলাম, ফকির বাবাদের কাছে ঝাড়ফুঁক করালাম, অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। তাই বিরক্ত হয়ে আমার স্বামী সন্তানের আশা ছেড়ে দিলেন। তবে ডাক্তার বলেছে আমার মা হওয়াতে কোনো সমস্যা নেই, হয়তো উপরওয়ালার ইচ্ছা, তাই আমি নিঃসন্তান। দিনরাত তার কাছে হাত তুলে চোখের পানি বিসর্জন দিতাম। আমার শাশুড়ি আমার স্বামীকে আবার বিয়ে দিতে চায়, কিন্তু তিনি রাজি হয় না। আমার স্বামী ছিল পরিবারের একমাত্র সন্তান, তাই বংশের প্রদীপ রক্ষা করতে বাবা মায়ের জাতাকলে পিষ্ট হয়ে আমার স্বামী অবশেষে বিয়ে করতে রাজি হয়। কিন্তু বিষয়টা আমার কাছে গোপন রাখা হলো। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো। হঠাৎ কেমন যেন মানুষটা বদলে গেল। প্রত্যহ আমার সাথে বাজে ব্যবহার করে। আমার প্রতিটি কাজে তিনি বিরক্ত প্রকাশ করে। খুব মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনছেন ডাক্তার শাম্মী ও সোহেল রানা। এরপর তিনি আবার বলতে শুরু করলেন, আমার স্বামীর বিরক্তির মাত্রা বাড়িয়ে দিত আমার শাশুড়ি। প্রতিদিন তার জ্বলন্ত হৃদয়ে পেট্রোল ঢালতেন তিনি। আমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে প্রস্তুতি নিচ্ছে, তাই তারা চায় না আমি এই বাড়িতে থাকি। আমাকে এই বাড়ি থেকে বিতাড়িত করতে চাইলে আমি এর প্রতিবাদ জানাই, তাদেরকে আইনের ভয় দেখাই। এতে ক্ষিপ্ত হয়ে আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার উপর অত্যাচার শুরু করে। মাঝে মাঝে আমার হাত পা বেঁধে ঘরে বন্দি করে মেরে রক্তাক্ত করত তারা। আঘাতে আঘাতে জর্জরিত হতো আমার শরীর, অথচ আমার স্বামী কিছুই বলতো না, সব মুখ বুজে সহ্য করত। আসলে তিনিও চান আমি যেন এই বাড়িতে না থাকি। একটা মেয়ে কতটা অসহায় হয়ে যায় যখন তার নিজের স্বামী তার বিরুদ্ধে থাকে। আমি খুব ভালো করেই বুঝে গেছি আমার আর এই বাড়িতে থাকা হবে না। বাবার বাড়ি গিয়ে যে আশ্রয় নিব সেই পথটাও খোলা নেই। বাবা মা মারা যাওয়ার পর ছোট ভাই তার বউকে নিয়ে বিদেশে পাড়ি জমায়। এখন মৃত্যুই আমার কাছে একমাত্র পথ। আমার এত যত্ন করা সোনার সংসারটা ছেড়ে যাওয়ার কথা ভাবলেই বুক ফেটে কান্না আসে। সেদিন রাতে আমার স্বামীর পা জড়িয়ে ধরে অনেক কান্না করি। ভালোবাসার মানুষটা কিভাবে এত পর হয়ে গেল। সেদিন রাতেই কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে গেলাম। বাড়িতে আত্মহত্যা করে আমার স্বামীকে বিপদে ফেলতে চাই না। পৃথিবীর সব মেয়ের ভিতর হয়তো এই সুপ্ত বাসনাটা লুকিয়ে থাকে। নিজের জীবন বিপন্ন হবে, তবুও স্বামীর ভাগ কাউকে দিবে না, একদমই না। আমিও ঠিক তেমনটাই চাই। গ্রামের পাশের ছোট্ট নদীটি পার হয়ে গেলাম ওই জঙ্গলের দিকে। নির্জন জঙ্গল, যেখানে সাধারণত মানুষজন ভয়ে যায় না। আমার উদ্দেশ্য ছিল আমি মারা গেলে কেউ যেন আমার লাশটাও খুঁজে না পায়। নদীতে নেমে স্নান করে নিলাম। বিষণ্ণতা কাটিয়ে মনটা একটু প্রফুল্ল হয়ে উঠল। আস্তে আস্তে হারিয়ে গেলাম ঘন জঙ্গলের ভিতরে। চারদিকে শুনশান নীরবতা। পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। মাঝে মাঝে দুই একটা ঝিঝি পোকা ডাকছে। ঘুটঘুটে অন্ধকার। হঠাৎই একটা শিকড়ের সাথে ওষ্ঠা খেয়ে পড়ে গেলাম। উঠে দাঁড়াতেই দেখলাম কিছু একটা আমার সামনে দিয়ে দৌড়ে চলে গেল। কোনো বন্য প্রাণী হবে হয়তো। একটা শীতল বাতাসে গা ছমছম করে উঠল। অন্য কেউ হলে হয়তো রাতের বেলায় এই সময় এখানে থাকলে ভয়ে কুঁকড়ে যেত। মরণকে যে বরণ করে নেয় সে মৃত্যুকে পরোয়া করে না। আমি এখন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছি। একটু সামনে হাঁটতেই টের পেলাম কেউ যেন আমার পিছু পিছু আসছে। তার পায়ের শব্দে পিছনে তাকালাম। দেখি সামনে দিয়ে সাদা কিছু একটা দৌড়ে চলে গেল। অন্ধকারে স্পষ্ট বোঝা যায় না, তবে দেহের আকৃতি অনেকটা ছাগল বা ভেড়ার মতো। কৌতূহলী হয়ে আমিও প্রাণীটির পিছু নিলাম। লোকমুখে শোনা যায় কেউ যদি রাতের বেলায় এই জঙ্গলের পথ ধরে হাঁটে
তাহলে তাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায় না। তাই এদিকটায় মানুষ একেবারেই আসে না। দৌড়াতে দৌড়াতে যখন ক্লান্ত হয়ে পিছনে ফিরে তাকালাম, তখন আমি ওই প্রাণীটির মুখোমুখি হয়ে গেলাম। প্রচণ্ড ভয়ে আমার শরীরে কম্পন সৃষ্টি হয়। এমন প্রাণী আমি জীবনে দেখিনি। প্রাণীটিকে এতটাই ভয়ঙ্কর লাগছিল যে আমি আর নিজেকে ঠিক রাখতে পারিনি। মুহূর্তেই সেন্সলেস হয়ে পড়ে গেলাম। প্রাণীটির দেহের গঠন অনেকটা ছাগল বা ভেড়ার মতো। পশমগুলো ধবধবে সাদা, চোখ দুটো টকটকে লাল, মাথায় লম্বা একটা শিং, কিন্তু মুখটা দেখতে অবিকল মানুষের মতো। তার কথা শুনে সোহেল রানা ও ডাক্তার শাম্মী স্তব্ধ হয়ে গেলেন। সকালে নিজেকে আবিষ্কার করলাম একটা মাটির কুটিরে বন্দি অবস্থায়। কথা বলার কোনো বাকশক্তি ছিল না। শত চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারলাম না। রাতের ওই প্রাণীটি আমার সামনে আসলো। আমি ভয়ে চিৎকার দিতে চেষ্টা করি, কিন্তু পারিনি। প্রাণীটি জোরে হুঙ্কার ছাড়ে এবং হঠাৎ প্রাণী থেকে একটা ভয়ঙ্কর দানবে পরিণত হয়। আমাকে স্পর্শ করতেই সে পরিপূর্ণ একজন মানুষ হয়ে যায়। বলে রাখা ভালো, এই প্রাণীর একটা বিশেষত্ব হচ্ছে সে মানুষের স্পর্শ পেলে যে কোনো প্রাণীর রূপ ধারণ করতে পারে। সে শান্ত গলায় আমাকে অভয় দিয়ে বলল, ভয় পেও না আমাকে। যদি আমার কথা শোনো, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি কেবল তোমার সাহায্য চাই। আমি বললাম, কে আপনি, আর আমি আপনাকে কিভাবে সাহায্য করব? আমি একটু অবাক হলাম। কিছুক্ষণ আগেও আমি চিৎকার করেও কোনো কথা বলতে পারিনি, তাহলে এখন কিভাবে কথা বললাম? সে বলল, আমি একজন ভ্যাম্পায়ার ছিলাম। রক্ত পান করতে পৃথিবীতে আসতাম। প্রতি পূর্ণিমা রাতে কুমারী মেয়ের রক্ত পান করে আমি শক্তি অর্জন করি। কিন্তু এক পূর্ণিমা রাতে কামনার ছলে আমি একজন কুমারী মেয়ের সাথে সঙ্গমে লিপ্ত হয়ে যাই, যার ফলে আমার ভ্যাম্পায়ার শক্তি নষ্ট হয়ে যায় এবং অভিশপ্ত হয়ে এই প্রাণীতে পরিণত হই। এখন আমি তোমার পেটে অবস্থান করে এই প্রাণী থেকে মানুষ হয়ে দুনিয়াতে আসতে চাই। কিন্তু তোমার পেটে মানুষের একটা ভ্রূণ আছে, যার কারণে আমি সরাসরি তোমার পেটে আসতে পারছি না। এই কথা বলেই সে জোর করে আমার সাথে সঙ্গমে লিপ্ত হয়। তার বীর্যে থাকা শুক্রাণু আমার শরীরে থাকা ডিম্বাণুতে ক্রিয়া করে পেটের ভিতর একটি ভ্যাম্পায়ার ভ্রূণ সৃষ্টি করে। মানুষের শুক্রাণু ও ভ্যাম্পায়ার শুক্রাণু আমার শরীরে একই ডিম্বাণুতে ক্রিয়া করে, যার ফলে আমার বাচ্চাটি যমজঙ্গ হয়। ডাক্তার শাম্মী স্তম্ভিত হয়ে বললেন, কিন্তু দুইটা শুক্রাণু তো কখনো একটা ডিম্বাণুতে কাজ করতে পারে না, এটা কিভাবে সম্ভব? মিসেস আশালতা জবাব দিলেন, দুইটা মানুষের শুক্রাণু হয়তো একটা ডিম্বাণুতে কাজ করতে পারে না, কিন্তু এখানে দুইটা আলাদা আলাদা শুক্রাণু, সো কাজ করতেই পারে। না হলে তো বাচ্চাটি যমজঙ্গ হওয়ার কোনো কারণ দেখছি না। আর তা যদি না হয়, তাহলে সে ইচ্ছাকৃতভাবে আমার মেয়েকে তার সাথে সংযুক্ত করে রেখেছে, কারণ সে মানুষের স্পর্শ ব্যতীত নিজের আকৃতি পরিবর্তন করতে পারে না। সোহেল রানা বলল, আপনার কথায় যথেষ্ট যুক্তি আছে, কিন্তু আপনি কিভাবে এত শিওর হলেন যে মেয়েটি আপনার আর ছেলেটি ভ্যাম্পায়ার? এবার তিনি বললেন, কারণ আমি জানি। সে বলেছিল আমার গর্ভে থাকা মেয়েটি যখন কুমারী হবে, তখন সে তার রক্ত পান করে পুনরায় ভ্যাম্পায়ার শক্তি লাভ করবে এবং পৃথিবীতে চালাবে এক ধ্বংসলীলা। ডাক্তার শাম্মী বললেন, কিন্তু পাশের রুমের ওই বাচ্চাটিকে ও তার মাকে নির্মমভাবে হত্যা করলো কেন? তাছাড়া নার্সগুলোর এই অবস্থা করলো কে? এবার মিসেস আশালতা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ওই দানবাকৃতির প্রাণীটি প্রতি রাতে এখানে আসে, আর নার্সগুলো তাকে দেখে ভয়ে চিৎকার দিয়ে পালাতে চেষ্টা করে। তাই সে নার্সগুলোর মুখের ভেতর হাত ঢুকিয়ে তাদের কণ্ঠনালী ছিঁড়ে ফেলে এবং যাতে পালাতে না পারে এজন্য তাদের পায়ের শক্তি নষ্ট করে দেয়। আর দানবটির একমাত্র খাদ্য হচ্ছে মানুষ ও বিভিন্ন প্রাণীর শরীরের নরম মাংসপিণ্ড, আর সে পান করে মানুষের রক্ত, যার ফলে গতকাল সদ্য জন্ম নেওয়া বাচ্চাটিকে সে তার শিকার বানিয়েছে। এজন্য বাচ্চাটির মা তাকে বাধা দেয় এবং সে তার মাকেও নির্মমভাবে হত্যা করে। শুধু তাই নয়, তার শরীরের বিভিন্ন অংশ সে খেয়ে ফেলে। এই দানবটা আমাকেও আক্রমণ করে। একদিন কেবল তার থেকে আমি পালাতে চেষ্টা করি, এতে সে রাগান্বিত হয়ে আমার ব্রেস্ট দুটো ছিঁড়ে নেয়। রক্তাক্ত হয়ে 3 দিন আমার সেন্স ছিল না। এই কথা বলেই তিনি শাড়ির আঁচলটা সরিয়ে দিলেন। ক্ষত বিক্ষত বুকটা দেখে চোখ বুজে নেয় রানা। বিস্ফোরিত নয়নে তাকিয়ে থাকে ডাক্তার শাম্মী। ভূত দেখার মতো চমকে উঠলেন তিনি। সোহেল রানা জিজ্ঞেস করলেন, এটা কিভাবে সম্ভব? এই দানবটার হাত থেকে আমরা কিভাবে মুক্তি পাব, তা সম্পর্কে তুমি কি কিছু জানো? মিসেস আশালতা এবার বললেন, এই দানবটির থেকে মুক্তির পথ আমার জানা নেই, তবে কোনো মন্ত্রতন্ত্র জানা পুরোহিত এই সম্পর্কে বলতে পারবেন। তবে এইটুকু বলে রাখি, এটি শুধু দানব না, অভিশপ্ত ভ্যাম্পায়ার। তাছাড়া এই দানবটি যে কোনো মুহূর্তে সব রকম ভয়ঙ্কর প্রাণীর রূপ নিতে পারে এবং সে খুব শক্তিশালী। আমি জানি আজ রাতেই হয়তো আমার শেষ রাত। এই পিশাচ দানবটা আমায় ছাড়বে না। আপনারা একটু সাবধানে থাকবেন, আর পারলে এই শয়তান দানবটার হাত থেকে আমার বাচ্চাটাকে রক্ষা করবেন। গোয়েন্দা সোহেল রানা মিসেস আশালতাকে অভয় দিয়ে বললেন, আপনি কোনো ভয় পাবেন না। আজকেই হবে এই শয়তানটার শেষ দিন। আমি একজন পুরোহিত ডাকার ব্যবস্থা করছি। ডাক্তার শাম্মীও হাল ছাড়ার পাত্রী নয়।
অদম্য কৌতূহল নিয়ে আজকেই ওই শয়তান দানবটার মুখোমুখি হবে সে। পাশের গ্রাম থেকে একজন বয়স্ক পুরোহিতকে ডেকে আনা হলো। মনে হচ্ছে অনেক সাধনা ও তপস্যা করেন তিনি। চুলগুলো জট পাকানো, পরনে একটা লাল ফতুয়া ও ধুতি, রোগা শরীর, সাধনা ও তপস্যায় ব্রত থাকায় শুকনো চেহারা। কিন্তু মিসেস আশালতা এই লোকটির উপর ভরসা করতে পারছেন না। তাই ডাক্তার শাম্মী ও সোহেল রানাকে নিরাপদ দূরত্বে থাকতে বললেন। ডাক্তার শাম্মী পুরোহিতকে পূর্বেকার সকল ঘটনা খুলে বলেন। এতে পুরোহিত অনেকটা ঘাবড়ে যান। সন্ধ্যা হতেই আকাশটা কেমন যেন মেঘলা হয়ে গেল। ডাক্তার শাম্মীর চোখে মুখে ক্লান্তির ছাপ। সন্ধ্যার পরেই ঝুম বৃষ্টি নামল, সাথে প্রচণ্ড বজ্রপাত। গোয়েন্দা সোহেল রানাকে সন্ধ্যার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একটি নির্দিষ্ট কক্ষে নিরাপদ দূরত্বে অবস্থান করছেন ডাক্তার শাম্মী। দূর থেকে পুরোহিতের জোর গলায় মন্ত্র পড়ার শব্দ শোনা যাচ্ছে। পুরো হাসপাতালে শুনশান নীরবতা। রাত বাড়ার সাথে সাথেই বৃষ্টির মাত্রা আরও বেড়ে গেল। মাঝে মাঝে বিজলি চমকানোর আলোয় রুমটা আলোকিত হচ্ছে। বাজ পড়া প্রচণ্ড শব্দে ভয় পেয়ে ঘামছে ডাক্তার শাম্মী। এত সাহসী মহিলা আজ ভয়ে কাবু। তখন মধ্যরাত। হঠাৎ এক ঝাঁক বাদুড় চিৎকার চেঁচামেচি করতে করতে হসপিটালে প্রবেশ করে। আর একটু পরেই পুরোহিতের মন্ত্র পড়া বন্ধ হয়ে গেল। ডাক্তার শাম্মী অধৈর্য হয়ে ওই রুমের দিকে পা বাড়ালেন। জানালা দিয়ে উকি দিয়েই থরথর করে কাঁপতে লাগলেন তিনি। গলা শুকিয়ে চৌচির, তার পুরো শরীরে যেন কারেন্ট শক খেল। তিনি দেখলেন ওই ছোট্ট বাচ্চাটি পুরোহিতের বুকের উপর বসে তার কলিজাটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। মিসেস আশালতার শরীরটা বিভৎস অবস্থায় পড়ে আছে মেঝেতে। ক্ষতবিক্ষত শরীর, বডি থেকে মাথাটা সম্পূর্ণ আলাদা। সকালে ডাক্তার শাম্মী নিজেকে আবিষ্কার করলেন বাসায়। সারা রাত তার কোনো সেন্স ছিল না, কিন্তু বাসায় আসলেন কি করে সেটাই বুঝতে পারছেন না। তার স্বামীকে জিজ্ঞেস করতেই বলেন তিনি গতকাল রাতে বাসায় না আসায় তাকে খুঁজতে হাসপাতালে যান তার স্বামী, এবং সেখান থেকে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বাসায় নিয়ে আসেন। ডাক্তার শাম্মীর মুখের উপর একটা নখের আঁচড়ে স্পষ্ট কেউ যেন খামচে দিয়েছে, এবং নখগুলো মাংসের ভেতর ঢুকে গেছে। ডাক্তার শাম্মী গতকালের ঘটনা দেখার পর এখনও ভয় কাটেনি। এদিকে গোয়েন্দা সোহেল রানাকেও সেদিন সন্ধ্যার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ডাক্তার শাম্মী বেশ চিন্তিত হয়ে পড়লেন। তাহলে কি ওই শয়তান দানবটা সোহেল রানাকে মেরে ফেলেছে? এবার তিনি নিজেকে নিয়ে প্রচণ্ড ভয় পাচ্ছেন। এখন যদি শয়তান দানবটা তার উপর আক্রমণ করে তাহলে কি হবে? তখনই কলিং বেলের শব্দে নিচে নেমে দরজা খুলল ডাক্তার শাম্মী। ইয়া লম্বা একজন লোক, সাদা জুব্বা পরে দাঁড়িয়ে আছে। চেহারা অনেক ফর্সা, মনে হচ্ছে কোনো ভিনদেশি লোক। চুলগুলো সাদা, লম্বা একটা জুব্বা পরিহিত, গলায় বেশ কিছু রূপালী হার। ডাক্তার শাম্মী বললেন, আপনাকে তো ঠিক চিনলাম না, আপনি কে? ভদ্রলোক জবাব দিলেন, আমি মিশর থেকে এসেছি। গোয়েন্দা সোহেল রানা আমাকে আসতে বলেছে। আমি একজন ফাদার, যারা জিনভূত ও খারাপ আত্মা নিয়ে গবেষণা করেন। ডাক্তার শাম্মী তাকে সাদরে গ্রহণ করেন। প্রশ্ন করেন, গতকাল থেকে গোয়েন্দা সোহেল রানাকে খুঁজে পাচ্ছি না, আপনি তার সম্পর্কে কিছু জানেন কি? ফাদার জবাব দিলেন, গোয়েন্দা সোহেল রানা আর বেঁচে নেই। ওই দানবটা তাকে মেরে বন্দি করে রেখেছে। এখন শয়তান ভ্যাম্পায়ারের নেক্সট টার্গেট হচ্ছে তুমি। তাই তাকে শেষ করার জন্য একজন সাহসী মানুষকে খুঁজছি আমি। ডাক্তার শাম্মী জবাব দিলেন, ওই শয়তান ভ্যাম্পায়ারের সাথে কি আমি মোকাবেলা করতে পারবো? আর এই শয়তানটাকে ধ্বংস করার কোনো পথ কি আপনার জানা আছে? ফাদার তাকে অভয় দিয়ে বললেন, অবশ্যই জানা আছে, সেটা বলার জন্যই তো আমি এখানে এসেছি। ডাক্তার শাম্মী তখন উত্তেজিত হয়ে বললেন, দয়া করে আমাকে শয়তানটাকে মারার কোনো পথ বলে দিন। ফাদার কিছুক্ষণ ধ্যানমগ্ন ছিলেন, তারপর বললেন, প্রথমে মনে রেখো, এটা ছিল ভ্যাম্পায়ার, তারপর শয়তান। মিসেস আশালতার রক্ত পান করে ভয়ঙ্কর দানবের রূপ নেয়, আর ওই বাচ্চা মেয়েটিকে ব্যবহার করে তার শক্তি দ্বিগুণ করে তোলে। তাই একে মারতে হলে বিভিন্ন কৌশল প্রয়োগ করতে হবে। খুব মনোযোগ দিয়ে শুনবে। প্রথমে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নাও। আর ওই ভ্যাম্পায়ারকে যা করতে হবে তা সূর্যের আলো থাকতেই করতে হবে, কারণ ভ্যাম্পায়াররা সূর্যের আলো সহ্য করতে পারে না। তুমি হয়তো জানো মিসেস আশালতা এতদিন বেঁচে ছিল, কিন্তু তা সম্পূর্ণটাই ভুল। তোমরা যাকে সচক্ষে দেখতে সে আসল আশালতা নয়। এটা ওই ভ্যাম্পায়ার দানবটা আশালতার নকল রূপ ধরেছিল, এবং তোমাদের যা বলা হয়েছে তা সবগুলোই মিথ্যে। মিসেস আশালতাকে ওই দানবটা ওই জঙ্গলে মেরে পুঁতে রেখেছে, এবং তার দেহের ভিতর লুকিয়ে রেখেছে তার প্রাণ। আর সে মানুষরূপে হাসপাতালে এসে নিজের শিকার ধরে। এই হাসপাতালের প্রতিটি হত্যাকাণ্ড সে নিজেই করেছে। আশালতার শরীরের রক্ত পান করে সে রূপ নেয় ভয়ঙ্কর দানবে। তার পেটে থাকা ভ্রূণ থেকে জন্ম নেয় বাচ্চাটি। তবে এটা সত্যি যে সে মানুষের স্পর্শ ছাড়া নিজের রূপ বদলাতে পারে না। তাই সে বাচ্চা মেয়েটাকে নিজের সাথে সংযুক্ত করে এমন একটা অদ্ভুত জমজঙ্গ রূপ নিয়েছে যেন তাকে দেখলে সবাই তার প্রতি আকৃষ্ট হয়, এবং সে খুব সহজে তার শিকার ধরতে পারে। তাই এখন তোমার প্রথম কাজ হলো
দানবটার হাত থেকে বাচ্চা মেয়েটিকে উদ্ধার করা। আর সেটা খুব সহজ। ওই জমজঙ্গ বাচ্চাটিকে যদি তুমি সূর্যের আলোতে নিয়ে আসো, তাহলে এই শয়তান ভ্যাম্পায়ারটা তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং সে যখন মানুষের স্পর্শ হারাবে তখন ধীরে ধীরে তার শক্তি কমে যাবে। তারপর তোমাকে ওই জঙ্গলে গিয়ে আশালতার কবরটা খুঁজে বের করতে হবে। ডাক্তার শাম্মী বললেন, আচ্ছা, এত বড় জঙ্গলে আমি কিভাবে তার কবরটা খুঁজে পাবো? ফাদার জবাব দিলেন, আমি তোমাকে একটা স্পেশাল রিং দিচ্ছি, যেটা দিয়ে খুব সহজে তুমি কবরটা খুঁজে পাবে। এই রিং হাতে পরে থাকলে সে তোমাকে পথ দেখাবে। রিংয়ের ভেতর থাকা পাথরটা যেখানে এসে টকটকে লাল বর্ণ ধারণ করবে, সেখানেই আশেপাশে খুঁজলে তার কবরটা তুমি পেয়ে যাবে। এটা ঠিক কবর না, এটা একটা মাটির কুটির। সেখানে একটা কফিনে আশালতার মৃতদেহ আছে, তবে সেখানে অনেকগুলো কফিন থাকতে পারে। আসল কফিনটা তোমায় খুঁজে বের করতে হবে, যার ভেতর রয়েছে ওই শয়তানটার প্রাণ। বিভিন্ন প্রাণী তোমাকে ভয় দেখাবে, কিন্তু তুমি যদি ভয় পাও তাহলে আর সেখান থেকে বেঁচে ফিরতে পারবে না। কয়েকটি বিষয় লক্ষ্য রাখবে। প্রথমত, অনেকগুলো কফিনের মধ্যে আশালতার কফিনটা খুঁজে পাওয়া কষ্টসাধ্য। তাই যেই কফিনের দেহটায় অনেকগুলো আঘাতের দাগ থাকবে, সেটাই হচ্ছে আসল কফিন, কারণ তার শরীরে আগে থেকে নির্যাতনের দাগ ছিল। এটাই আসল মৃতদেহ, আর তার দেহের হৃৎপিণ্ডে লুকিয়ে আছে শয়তানটার প্রাণ। তোমাকে আশালতার বুক চিরে তার হৃৎপিণ্ডটা কেটে নিয়ে আসতে হবে। তার জন্য তোমাকে রূপার একটা চাকু ব্যবহার করতে হবে, যেটা দিয়ে খুব সহজে তুমি কাজটা করতে পারবে। তবে সাবধান, যদি ভুল কোনো কফিনে বা ভুল কোনো লাশে আঘাত করো, তাহলে তার হাতেই তোমার মৃত্যু হবে। ওই কুটিরের ভেতর অন্ধকার থাকতে পারে, তাই কিছু দিয়াশলাই ও মোমবাতি নিয়ে যাবে, কারণ যদি টর্চ লাইট নিয়ে যাও তাহলে শয়তানটা সেটা নষ্ট করে দিতে পারে, আর তুমি সেটা আবার জ্বালাতে পারবে না। কিন্তু মোমবাতি নিভে গেলেও তুমি সেটা আবার জ্বালাতে পারবে, তবে তার জন্য তুমি 10 সেকেন্ড সময় পাবে। 10 সেকেন্ড পার হয়ে গেলে কিন্তু ওই শয়তানটা তোমাকে আক্রমণ করতে পারে। জঙ্গলে যাওয়ার পূর্বে কিছু মেষ বা ভেড়া নিয়ে যেতে হবে। তাদের শরীরে কিছু বিষাক্ত রাসায়নিক পদার্থ মিশিয়ে দিলে ভেড়াগুলোর রক্ত বিষাক্ত হয়ে যাবে। তারপর যখন ওই শয়তান দানবটা ভেড়াগুলোর রক্ত পান করবে, তখন তার শরীরটা বিষাক্ত হয়ে সে দুর্বল হয়ে পড়বে। এতে ভ্যাম্পায়ার দানবটা তোমার বড় কোনো ক্ষতি করতে পারবে না। আশালতা মারা গেলেও তার দেহটা এখনও অক্ষত অবস্থায় আছে, কারণ তার ভেতরে শয়তানটার প্রাণ আছে। একটা কথা ভোলা যাবে না, আশালতার হৃৎপিণ্ড কাটার পূর্বে তার স্তন থেকে দুগ্ধ সংগ্রহ করতে হবে। এই দুগ্ধ বাচ্চা মেয়েটিকে পান করালে সে একজন সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে উঠবে। আর এই সকল কাজ তোমাকে সূর্য ডোবার আগে শেষ করতে হবে। সূর্য ডুবে গেলে কিন্তু তোমার জন্য কাজটা অনেক কঠিন হয়ে পড়বে। আর সবশেষে আশালতার হৃৎপিণ্ডটা আনার পর যে রুমে পুরোহিত মারা গেছে, ওই রুমে তার দেহের সাথে হৃৎপিণ্ডটা পুড়িয়ে ফেললে শয়তান দানবটা মারা যাবে এবং হাসপাতালটা অভিশাপ থেকে মুক্তি লাভ করবে। একটা কথা মনে রাখবে, ওই জঙ্গলে তোমার পদে পদে বিপদ হতে পারে, তবে সাহস হারাবে না। সবসময় স্রষ্টাকে স্মরণ করবে, তিনিই তোমাকে রক্ষা করবেন। আর তোমাকে একটা লকেট দিয়ে দিচ্ছি, যেটা তোমাকে বিপদে পড়লে সাহায্য করবে। একথা বলেই ফাদার একটা চাকু, লকেট ও রিংটা দিয়ে চলে গেলেন। দরজার বাইরে যেতেই তিনি হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন। ডাক্তার শাম্মী খুব মনোযোগ দিয়ে ফাদারের কথাগুলো শুনলেন। আজকের দিনের ভিতর সকল জিনিসপত্র জোগাড় করে তাকে জঙ্গলে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। বাচ্চা মেয়েটিকে উদ্ধার করতে ডাক্তার শাম্মী চলে যান হাসপাতালে। সব খুঁজেও তিনি বাচ্চাটিকে খুঁজে পেলেন না। ওই রুমে কেবল পুরোহিতের ক্ষতবিক্ষত লাশটা পড়ে আছে, কিন্তু আশালতার লাশটা নেই। হঠাৎ বাথরুমের ভেতর শব্দ পেয়ে তিনি বাথরুমের দরজাটি খুললেন। দরজা খোলার পর তিনি যা দেখলেন তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখতে পেলেন ওই জমজঙ্গ বাচ্চাটি একটা বিড়ালকে মেরে তার মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। মুখের ভেতর রয়েছে বিড়ালের নাড়ি ভুঁড়ি। এই দৃশ্য দেখার পর বমি আসার উপক্রম হলো ডাক্তার শাম্মীর। কোনো মতে নিজেকে ঠিক রেখে বাচ্চাটিকে নিয়ে বাড়ি চলে আসেন তিনি। ফাদারের কথা মতো বাচ্চাটিকে নিয়ে ছাদে চলে যান। সূর্যের আলো গায়ে পড়তেই বাচ্চাটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। মুহূর্তেই জমজঙ্গ বাচ্চাটি রূপ নেয় একটি ফুটফুটে মেয়েতে। ডাক্তার শাম্মী একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। রাতে কিছু একটা শব্দে হঠাৎ ডাক্তার শাম্মীর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠতেই তিনি দেখলেন তিনি শূন্যের উপর ভাসছেন, বিছানা থেকে প্রায় 3 ফিট উপরে। ভয়ে ভয়ে তিনি একটা চিৎকার দেন এবং ধপাস করে বিছানায় পড়ে যান। কপাল দিয়ে ফোঁটা ফোঁটা ঘাম বের হচ্ছে, বোঝা যাচ্ছে তিনি বেশ ভয় পেয়েছেন। হুঁশ ফিরতেই খেয়াল করেন বিছানায় তার স্বামী ও সন্তান নেই, অথচ তারা একসাথে ঘুমিয়েছিল। খাটের নিচে শব্দ পেয়ে তিনি সেখানে তাকান। একটা চিৎকার দিয়ে হাউমাউ করে কেঁদে দিলেন। ওই জমজঙ্গ বাচ্চাটি তার ছেলের পা দুটো খেয়ে ফেলছে। চিৎকার করে তার স্বামীকে খুঁজছেন, কিন্তু কোথাও খুঁজে পেলেন না। অবশেষে বাথরুমে গিয়ে দেখেন তার স্বামী অজ্ঞান হয়ে পড়ে আছে। শরীরে এক টুকরো কাপড়ও নেই, সম্পূর্ণ উলঙ্গ। কি বিভৎস চেহারা, পেনিস দিয়ে অনবরত রক্ত পড়ছে। ভয়ে আটকে উঠলেন তিনি। ডাক্তার শাম্মী প্রথমে ওই জমজঙ্গ বাচ্চাটিকে জব্দ করলেন।
তারপর স্বামী সন্তানকে হাসপাতালে পাঠিয়ে দিলেন। তিনি প্রচণ্ড ভয় পেলেও নিজেকে ঠিক রেখে সময় মতো স্বামী আর সন্তানকে উদ্ধার করেছেন। না হলে তাদের বাঁচানো সম্ভব হতো না। বেশ সাহসিকতার পরিচয় দিয়েছেন তিনি। আরও একটি অপারেশনে তাকে সাকসেসফুল হতে হবে। সকাল হতেই তিনি ওই জঙ্গলে যাওয়ার প্রস্তুতি নিলেন। এভাবে চলতে থাকলে একসময় শয়তান দানবটা পুরো শহরের মানুষকে মেরে ফেলবে। তাই তিনি প্রতিজ্ঞা করেন, যতই বাধা বিপত্তি আসুক, হয় মরবে না হয় মারবে। প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নৌকায় চড়ে জঙ্গলে গেলেন তিনি। ভেড়াগুলোকে আগে থেকেই তৈরি করে রেখেছেন। হাতে পরে নিলেন রিংটা, গলায় হার এবং হাতের রূপার চাকুটা, যার মাঝখানে একটা ক্রস চিহ্ন আঁকা। কিছুদূর পরপর তিনি ভেড়াগুলো জঙ্গলে ছেড়ে দিলেন। হাঁটতে হাঁটতে অনেক দূর এলেন, কিন্তু এখনও ওই কবরটার হদিস মিলল না। অনেকটা ক্লান্ত হয়ে গেলেন তিনি। জঙ্গলটা এতই ঘন যে এখানে দিনের বেলাতেও সূর্যের আলো পড়ে না। মাটিতে বসে হাতের দিকে তাকাতেই তিনি দেখলেন হাতের রিংটা জলজল করে জ্বলছে। তার মানে আশেপাশে কোথাও কবরটা। একটু সামনে এগোতেই রিংটা টকটকে লাল বর্ণ ধারণ করেছে। এবার তিনি শিওর হলেন এখানে আশালতার কবরটা পাওয়া যাবে। একটু এদিক সেদিক তাকাতেই তিনি দেখলেন সামনে একটা কুটির, যার সবটাই লাল রঙের কাপড় দ্বারা আবৃত। ডাক্তার শাম্মী ওই লাল কুটিরে প্রবেশ করেন। তিনি ওই কুটিরে প্রবেশ করতেই ভেতর থেকে কিছু বাদুড় উড়ে গেল। তিনি কুটিরের মাঝখানে দাঁড়াতেই হঠাৎ মাটি ভেদ করে 7টি দরজা খুলে গেল। ডাক্তার শাম্মী চিন্তায় পড়ে গেলেন। ফাদার তো কোনো দরজার কথা বলেননি। যদি তিনি ভুল কোনো দরজায় ঢুকে বিপদে পড়েন তাহলে কি হবে? এবার তিনি সাহস করে মাঝখানের দরজা দিয়ে ঢুকে পড়েন। ঢোকার সাথে সাথে মাটির দরজাটা মিলিয়ে যায়। চারদিক অন্ধকার হয়ে গেল, যেন এটা কোনো কবরস্থান। ডাক্তার শাম্মী একটা মোমবাতি জ্বালালেন। সামনে তাকাতে দেখলেন সামনে একটা ছোট পুকুর। এই কবরের ভেতর পুকুর আসলো কই থেকে? একটু খেয়াল করে দেখলেন পুকুরে কোনো পানি নেই, সব টকটকে লাল রক্ত। এই পুকুরের অপর প্রান্তে রয়েছে অনেকগুলো কফিন, সেখানে রয়েছে আশালতার মৃতদেহ। কিন্তু এই পুকুরটা পাড়ি দেবেন কিভাবে? তিনি পরীক্ষা করার জন্য এই পুকুরে একটা আঙ্গুল ডোবালেন। সাথে সাথে একটা চিৎকার দিয়ে আঙ্গুলটা তুলে নিলেন। তার আঙ্গুল থেকে সব মাংস খসে পড়েছে। নিজের আঙ্গুলের হাড্ডি দেখে থরথর করে কাঁপতে লাগলেন তিনি। রক্তগুলো এতটাই ঠান্ডা যে এখানে যদি কেউ নামে তাহলে সে 10 সেকেন্ডের মধ্যে বরফ হয়ে যাবে। তার হাত কাঁপুনি দিয়ে মোমবাতিটা পুকুরে পড়ে গেল। পুকুরে পড়তেই মোমবাতিটা গলে গেল। পুকুরের রক্তগুলো শুধু ঠান্ডা না, এখানে এমন কিছু পোকা আছে যেগুলো পুকুরে কিছু পড়লেই সেটা খেয়ে ফেলে। ডাক্তার শাম্মী নিজের আঙ্গুল দেখে তা উপলব্ধি করেন। এবার তিনি ভয়ে কাঁদতে লাগলেন। তাহলে তিনি কি ভুল কোনো দরজায় ঢুকে পড়লেন? হঠাৎ কিছু একটা যেন তার ঘাড়ে থাবা মারে এবং সেখান থেকে টপ টপ করে রক্ত পড়তে থাকে। ফাদারের কথা মনে পড়তেই তিনি আবার একটি মোমবাতি জ্বালালেন। প্রচণ্ড ব্যথায় কুকিয়ে উঠলেন তিনি। মোমবাতিটা সামনে রেখে একমনে স্রষ্টাকে স্মরণ করেন। তার শরীর থেকে রক্ত পড়ে পুকুরের মাঝখানে একটা সরু পথ তৈরি হয়ে গেল। অপর প্রান্ত থেকে কেউ যেন বলল, অনেকটা সোহেল রানার কণ্ঠে, ভয় পেও না, আমি আছি তোমার সাথে। এই পথ অনুসরণ করে এপারে চলে আসো। পথটা এতটাই সরু যে একসাথে 2 পা ফেলা যাবে না। ভয়ে ভয়ে তিনি হাঁটতে শুরু করলেন। মাছ পুকুরে আসতেই একটা দমকা বাতাসে মোমবাতিটা নিভে যায়। আর অমনি ডাক্তার শাম্মী পা ফসকে পড়ে যায় পুকুরে। পুকুরে পড়া ঠিক আগ মুহূর্তে কিছু একটা এসে যেন তাকে বাতাসের গতিতে ওপারে নিয়ে যায়। অন্ধকারে তার চেহারা স্পষ্ট বোঝা যায় না। আবার একটা মোমবাতি জ্বালালেন। সবগুলো কফিন খুঁজতে লাগলেন। প্রত্যেক মৃতদেহের পোশাক খুলে দেখেন, কিন্তু কোথাও আসল মৃতদেহটা খুঁজে পেলেন না। তাহলে কি ফাদার তাকে মিথ্যা বলল? বিরক্ত হয়ে ডাক্তার শাম্মী যখন ভুল একটা দেহে আঘাত করতে যাবে, ঠিক সেই মুহূর্তে আগের মতো একটা আওয়াজ ভেসে আসলো। আশালতার মৃতদেহটা মাটির নিচে। পিছনে তাকাতেই একটা অবয়ব হাওয়ায় মিলিয়ে গেল। মাটি খুঁড়ে আশালতার মৃতদেহটা বের করলেন। রূপার চাকু দিয়ে আঘাত করতেই বুকটা 2 ভাগে ভাগ হয়ে গেল। চোখ মেলে তাকালো আশালতার মৃতদেহটা। ভয়ে দূরে ছিটকে পড়লেন ডাক্তার শাম্মী। থরথর করে কাঁপছেন তিনি। জোরে জোরে নিঃশ্বাস পড়ছে তার। ডাক্তার শাম্মী একটা ভুল করে ফেললেন। তাড়াহুড়ো করতে গিয়ে তিনি আশালতার স্তন থেকে দুগ্ধ সংগ্রহ করেননি। ডাক্তার শাম্মী সাহস হারালেন না। আশালতার বুকের ভেতর চাকু ঢুকিয়ে হৃৎপিণ্ডটা কেটে নিলেন, কিন্তু ভুলবশত হৃৎপিণ্ডটা চাকুর আঘাত লেগে কেটে যায়। কিছুক্ষণের মধ্যেই কুটিরের ভেতর একটা তোলপাড় সৃষ্টি হয়। পুকুরের সকল রক্ত উপচে পড়ে তার গায়ে। রক্তে মাখামাখি হয়ে যায় তার শরীর, কিন্তু তার কিছুই হলো না। সেই অবয়বটা কিভাবে জানি তাকে রক্ষা করলো। তিনি বুঝতে পারলেন এটা সোহেল রানার মৃত আত্মা, যা তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। হৃৎপিণ্ডটা নিয়ে তিনি বাহিরে আসলেন। তখন প্রায় সন্ধ্যা হতে লাগলো, কিন্তু তিনি জঙ্গল থেকে বের হওয়ার পথ হারিয়ে ফেললেন। এদিকে সূর্যটাও ডুবতে লাগলো। ডাক্তার শাম্মী বুঝতে পারছেন না ঠিক কত সময় তিনি কুটিরের মধ্যে ছিলেন। মনে হচ্ছে অনেক বছর পর তিনি অন্য জগৎ থেকে বেরিয়ে আসলেন। তখন সন্ধ্যা পেরিয়ে আঁধার নেমে আসলো। জঙ্গল থেকে বের হবার জন্য তিনি দিক বিদিক ছুটতে লাগলেন।
অন্ধকার হওয়াতে ভাবলেন আজকের রাতটা এখানেই কাটিয়ে দিবেন। প্রচণ্ড বাতাসে গাছগুলো কাঁপছে, চারদিকে বিভিন্ন প্রাণীর অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ যেন সবকিছু আগের মতো শান্ত হয়ে গেল। ডাক্তার স্বামী ভয়ে ভয়ে সামনে এগিয়ে চলছেন। একটি মোমবাতি জ্বালালেন। সামনে তাকাতেই বিশাল একটা মোটা গাছ ধপাস করে তার সামনে এসে পড়ল। গাছের একটা ডাল তার মাথায় আঘাত করল। তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। একটু পর ওই গাছ ভেদ করে একজন মানুষ বের হলো, যার কোনো মাথা নেই। মাথার স্থান থেকে ফিনকে দিয়ে রক্ত পড়ে ভেসে যাচ্ছে পুরো শরীর। অনুমান করে বুঝলেন এটা গোয়েন্দা সোহেল রানার বডি। ভয় পেয়ে তিনি পিছন ফিরে তাকাতেই যেন কারেন্ট শক খেলেন। প্রচণ্ড ভয়ে মুখ থেকে কোনো শব্দ বের হলো না। ছাগলের মতো দেখতে এমন হাজার হাজার প্রাণী তাকে চারদিক থেকে ঘিরে ধরেছে, যাদের চোখ দুটো টকটকে লাল, পশমগুলো সাদা, মাথায় লম্বা একটা শিং, কিন্তু মুখটা দেখতে অবিকল মানুষের মতো। আশ্চর্যের বিষয় হলো ওই প্রাণীগুলোর মধ্যে দুটো মুখ ছিল, গোয়েন্দা সোহেল রানা ও আশালতার। ডাক্তার স্বামী বাঁচার আশা ছেড়ে দিলেন। প্রাণপণে পাগলের মতো ছুটছেন সামনের দিকে। তার পিছু পিছু গড়গড় শব্দ করে আসছে প্রাণীগুলো, যেন তাকে ধরতে পারলে ছিঁড়ে ছিঁড়ে খাবে। দৌড়াতে দৌড়াতে প্রায় জঙ্গলের শেষ প্রান্তে পৌঁছে যান তিনি। জঙ্গলের শেষ প্রান্তে কোনো পথ নেই, সামনে একটা নদী, নদীর পাড়ে ছোট্ট একটা নৌকা বাঁধা। পিছন ফিরে তাকাতেই ওই প্রাণীগুলো তার দিকে হিংস্র বাঘের মতো ছুটে আসছে। তিনি নৌকায় গিয়ে উঠলেন। সে খুব ভালো করে বুঝে গেছে তার বাঁচার কোনো পথ খোলা নেই, মৃত্যুই তার একমাত্র পথ। নৌকা নিয়ে একটু দূরে সরে আসলেন। কিছু দূর আসতেই তীরে দাঁড়িয়ে থাকা প্রাণী থেকে কিছু প্রাণী লেকের পানিতে ঝাঁপিয়ে পড়ল এবং তার দিকে আসতে থাকলো। ডাক্তার স্বামী ভাবলেন আমি মরে গেলেও আফসোস নেই, কিন্তু এই শয়তান দানবটা যদি বেঁচে থাকে তাহলে নষ্ট হবে হাজার হাজার মানুষের প্রাণ। তাই তিনি নিজের শাড়িটা খুলে ফেললেন। আশালতার হৃৎপিণ্ডে পেঁচিয়ে নিলেন শাড়িটা, যেখানে আছে শয়তান দানবটার প্রাণ। প্রাণীগুলো নৌকার কাছে আসতেই তিনি কাপড়ে আগুন ধরিয়ে দেন। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। নৌকার উপর যেন একটা বোমা বিস্ফোরণ হলো, আর মুহূর্তের ভেতর ওই ভয়ঙ্কর প্রাণীগুলো হাওয়ায় মিলিয়ে গেল। পরের দিন ডাক্তার স্বামীকে মুমূর্ষু অবস্থায় সেখান থেকে উদ্ধার করা হয়। জ্ঞান ফেরার পর তিনি আজ পর্যন্ত একটা কথাও বলেননি। এর ঠিক কিছুদিন পর সে ওই হাসপাতালের একটি ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। অন্যদিকে ওই জমজঙ্গ মেয়েটি আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না। সারা জীবন যেমন আছে তেমনই থাকবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ঘটনা। ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।